আমরা রোজকার যে পড়ানো তার থেকে একটু অন্যভাবে আজকে একটু শুরু করছি। ঠিক পড়ানোটা আজকের মেন উদ্দেশ্য নয়, রোজ তো পড়াই, আজকে একটু অন্যরকম থাকুক। তো মেন যেটা জানার বিষয় তোমাদের থেকে, যে তোমাদের কার কেমন প্রিপারেশনের অবস্থা। আমি তো পড়িয়ে যাচ্ছি, ডাটা আপলোড করছি, সব ঠিক আছে, টপিক ধরে ধরে দিয়ে দিচ্ছি, তোমাদের কার কি অবস্থা? অনুপম বেরা, কি স্ট্যাটাস, মানে পড়া কতদূর এগোচ্ছে না এগোচ্ছে? একজন একজন করে জিজ্ঞেস করছে, আমি জিজ্ঞেস করছি। অনুপম শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কেমন অবস্থা, কেমন শুনতে পাচ্ছি স্যার। স্যার মোটামুটি চলছে তো, নোটগুলো স্যার ওপেন করে হচ্ছে পড়াশোনা করছি। আর খুব সুন্দর নোটগুলো তো হচ্ছে স্যার, মানে এমনি তো আমি একটু সার্ভিস করি তো হচ্ছে টাইমটা একটু কম পাচ্ছি, যতটা পারি হচ্ছে চেষ্টা করছি। আচ্ছা, আর কোনো কিছু মানে কোনো ডিমান্ড, কোনো কিছু আমাদের তরফে কোনো কিছু পরিবর্তন করতে হবে এরকম কিছু? স্যার হচ্ছে ডিনামিক্স এর উপরে আর একটু নোট যদি পেতাম খুব ভালো। ডিনামিক্সটা হয়ে যাবে, কারণ দেখছো তো অলরেডি ডিনামিক্স শুরু করেছি, নিশ্চয়ই খেয়াল করেছো। হ্যাঁ, এবার থেকে পার্টগুলো আগেবার আমি অতটা করে যাইনি, তো এবারে আপনি ভালো করাচ্ছেন বলে ওগুলো খুব সুন্দর করে করে যাচ্ছি। বুধবার দিন করে যেটা আছে, বুধবার দিন করে এক্সট্রা ক্লাস যেটা দিচ্ছি, ওটা ডাইনামিক্স এর উপরেই থাকছে, ঠিক আছে? শুধু বুধবার আমি একটা ডেট পুরো এনগেজ করে দিচ্ছি, ওটা ডাইনামিক্স এর জন্য পুরোপুরি এনগেজ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবেও না ওটা নিয়ে, কারণ পুরো বুধবারটাই আমি একদম এর ডাইনামিক্স এর জন্য এনগেজ করে দিয়েছি। ভালো হবে। আর কিছু? হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো, শাশ্বত। হ্যাঁ স্যার, বলছিলাম ডাইনামিক্স আর মেকানিক্স আর এগুলো আমরা গ্রাজুয়েশন বা এমএসসি কোথাও পড়িনি, তো এগুলো এখানেই প্রথম পড়ছি। তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো কতটা তৈরি করতে হবে, মানে কতটা জিনিস পড়তে হবে, যতটা লেভেল আমি তোমাদেরকে পড়াবো তুমি ওইটুকুর উপরে ভরসা করে নিশ্চিন্তে এসএসসি অবধি যেতে পারো। কারণ যারা স্কুল সার্ভিসের এই পরীক্ষা 2016তেও দিয়েছে বা তার আগে দিয়েছে, তাদের অলরেডি একটা ধারণা আছে এটার সম্পর্কে, যেখানে খুব সিলেক্টেড জায়গা থেকে প্রশ্ন আসে, খুব সিলেক্টেড জায়গা থেকে। যেমন আমি যদি তোমাকে সিলেবাস ধরে বলি, সিলেবাসে বহু কিছু লেখা আছে। আমি অলরেডি যে পোর্শনটা তোমাদেরকে আপলোড করে দিয়েছি দেখবে, মানে ডাইনামিক্সের সেন্ট্রাল অরবিট আর সম্ভবত 2 ডাইমেনশনাল মোশনের কিছু একটা পোর্শন আমি আপডেট করে দিয়েছি। এই অংশটা থেকে মেন কোশ্চেন আসে 9, 10 এবং 11, 12-এ। এবার 11, 12-এ যেহেতু মেকানিক্স পোর্শনটা অ্যাড আছে, 11, 12-এ মেকানিক্স পোর্শনটা থেকে আরো কিছু প্রশ্ন আসে, সেটা আমি আসছি পরে। কিন্তু 9, 10-এ মেনলি সেন্ট্রাল অরবিট, ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে বলি। ওয়ার্ক পাওয়ার এনার্জি অলরেডি করানো হয়েছে, দেখবে ওয়ার্ক পোর্শনটা। ওখানে এমন কোনো প্রশ্ন তোমাকে দেবে না যেটা এমসিকিউ ওরিয়েন্টেড নয়, কারণ ডাইনামিক্স মানেই কিন্তু 3 পৃষ্ঠার অঙ্কও হয়, 4 পৃষ্ঠার অঙ্কও হয়। তোমরা জানো অনার্সের কনসেপ্ট প্রত্যেকের আছে, সে পড়ো না পড়ো কনসেপ্ট প্রত্যেকের আছে, যে ডাইনামিক্স মানে সেখানে 4 পৃষ্ঠার প্রশ্নও হয়, 3 পৃষ্ঠার প্রশ্নও হয়। আবার ল অফ ফোর্স বের করতে দিলে 5 লাইনের প্রবলেমও হয়। সেন্ট্রাল অরবিট থেকেও এমন কোনো প্রশ্ন আসবে না যেটা 4 পাতার ক্যালকুলেশন। যেমন ধরো পাথ অফ দ্য পার্টিকেলের সিলেক্টেড হাতে গোনা 2-3টে প্রবলেম আছে, যেগুলোর ক্যালকুলেশন হাফ পেজের মধ্যে আসলে সেগুলোই আসতে পারে, সেগুলো অলরেডি দেখবে দেওয়াও আছে আমার। বাকি আসবে কি, ল অফ ফোর্স আসবে, ভেলোসিটি ক্যালকুলেশন আসবে, অ্যাসিলারেশন তো ওখানে আমাদের দেওয়াই থাকে। ল অফ ফোর্স মানে সেটা অ্যাসিলারেশনই বের করতে দেয় কোনো কোনো ক্ষেত্রে, যদি পাথ অফ দ্য পার্টিকেল দেওয়া থাকে। পাথ অফ দ্য পার্টিকেল বের করার প্রবলেম কম আসে, তুলনামূলক ল অফ ফোর্সের প্রবলেম বেশি আসে। 2 ডাইমেনশনাল মোশনে দেখবে কার্টেসিয়ান পোলার 2টো ভাগ আছে। এখানেও দেখবে প্রবলেমের 2টো ফ্যাক্টর থাকে। একটা ফ্যাক্টর থাকে খুব বড় ক্যালকুলেশন হয়, আর একটা ফ্যাক্টর থাকে যেখানে ভেলোসিটি আর অ্যাসিলারেশন বের করতে দেয়, এফএন বের করে স্কোয়ার রুট অফ ft² + fn², এই জাতীয় প্রবলেমটা তোমাদের আসবে। তুমি যদি ইয়েতে চলে যাও, ট্যানজেনশিয়াল মোশনে v²/ρ, খুব সিম্পল প্রশ্নগুলো এখান থেকে আসবে, এমন কোনো প্রশ্ন আসবে না যেটা খুব লেন্দি ক্যালকুলেশন হয়। এবার আর কি লাগবে বলো?
হ্যাঁ মানে স্যার এখানে কেউ কেউ বলছে শুনছি যে ডাইনামিক্স মেকানিক্স এর প্রবলেম নাকি ওখানে কষা যায় না, ওগুলো কিছু কিছু অ্যান্সার মুখস্থ করে যেতে হয়, সেগুলো হ্যাঁ, মানে সেরকম আছে, টেকনিক, মানে এগুলো কি সত্যি? সেরকম টেকনিক তো আমি অলরেডি দিয়েছি তোমাদের ইয়েতে। সেন্ট্রাল অরবিটের লাস্ট যে ক্লাসটা আপলোড হয়েছে, সামারি ফর্মে যে ক্লাসটা করেছি, যেটা তোমাদের সেন্ট্রাল অরবিট দেখবে দুটো পার্টে আপডেট হয়েছে। একটা পার্ট আছে যারা থিওরি ব্যাচে, তাদের পুরো থিওরিটা এবং প্রবলেম আপডেট করা আছে। আর একটা দেখবে সম্ভবত প্র্যাকটিস ক্লাসে কি মক ব্যাচে, প্র্যাকটিস ব্যাচেই মনে হয়, প্র্যাকটিস ব্যাচে আগের দিন আমি আপডেট করেছি, সেখানে দেখবে শর্ট টেকনিক গুলো দেওয়া আছে, যে কোন কোন কার করাইনি, আগের দিন করিয়েছি তো, কোন কোন কার তোমাদেরকে মনে রাখতে হবে, কার কোন ভ্যালুর জন্য পার্টিকুলার কোন কার্ভটিকে ডিফাইন করে, করেছিলাম না আগের দিন? হ্যাঁ স্যার করানো হয়েছে। ওই শর্ট টেকনিক গুলো একটু মনে রাখতে হবে। যেমন ধরো তুমি, আমি তোমাকে দেখাতেও পারি, আমার ইয়েতেও এখনো, দাঁড়াও আমি শেয়ার স্ক্রিন করি, তাহলে দেখিয়ে দিচ্ছি অলরেডি। স্যার ওয়ার্ক পাওয়ার এনার্জিটা একটু শর্ট নোটটা যদি ওই প্র্যাকটিস বেসে দেন খুব ভালো হয়। আমি দিয়ে দেবো ওটা, আমি তো বলেছি ওটা দিয়ে দেবো, আমি টোটালটা কমপ্লিট করি, আমি তারপর দিয়ে দিচ্ছি। দাঁড়াও আমি স্ক্রিন শেয়ার করলাম, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইখানে দেখবে সেদিন করানোর সময় আমি এগুলো বলেছিলাম, এই পার্টটিতে, যে কখন কোনটা এই যে এটা করানোর সময় সেদিন কিন্তু আমি এটা বলেছিলাম যে তোমাদের কখন কোনটা মনে রাখতে হবে। এই যে এই পোর্শনটিতে খেয়াল করে দেখবে, এখানে পর পর আমি এখানে এগুলো তোমাদেরকে বলেছিলাম যে এক্সপ্রেশন অফ ভি কি হবে, গিভেন অরবিট যদি এই স্ট্রাকচারে থাকে, n ইকুয়ালস টু 1 এর জন্য সার্কেল, তখন ল অফ ফোর্স কত হবে, n ইকুয়ালস টু মাইনাস, এই পার্টটুকু তোমাকে একটু মনে রাখতে হবে। এখানে শর্ট টেকনিক বলতে সমস্ত কিছুর যে শর্ট টেকনিক হয় তা নয়, আমি তো বারবার বলছি এমন কোনো প্রবলেম এখানে তোমাদের আসবে না যে প্রবলেম ওখানে বসে করা সম্ভব না। এই ধরনের টেকনিকের উপরে কিছু প্রবলেম আসবে, ল অফ ফোর্স বের করতে দেয়, আর পাথ অফ দ্য পার্টিকেল খুব কমই দেয়, কারণ পাথ অফ দ্য পার্টিকেলের প্রবলেম সবসময় অনেক বেশি বড় হয়। এটা গেল ডাইনামিক্স পোর্শনের একটি পার্ট। মানে এখান থেকে তুমি এটুকু মনে রাখতে পারলেই যথেষ্ট যে এই ধরনের কিছু জিনিস আসবে। এটা হলো যারা 9, 10 দেবে, 11, 12 দেবে সবার জন্য। এবার যারা 11, 12 দেবে, স্বাভাবিক, দেখো তুমি একটা সোজা কথা বলতে গেলে অন্যভাবে নেবে না, বেতনটা বেশি নিলে পরিশ্রম বেশি করতে হবে, এটা খুব সিম্পল হিসাব। তাহলে তোমাকে আর কিছু জিনিস পড়তে হচ্ছে। এবার তুমি মেকানিক্সের সিলেবাসটা যখনই খুলবে দেখবে প্রচুর কিছু দেওয়া আছে। মানে যদি আমি রিজিড ডায়নামিক্স দিয়ে বলি, রিজিড ডায়নামিক্স এর মোমেন্টাম ইনার্শিয়া থেকে আপ টু ডিএলএমবার্টস প্রিন্সিপাল, ফিক্সড অ্যাক্সিস সবকিছু দেওয়া আছে। বাট এত কিছু তোমাদের লাগবে না। আজ অব্দি কোনোদিন এত কিছুর উপরে প্রশ্ন আসেনি। প্রশ্ন খুব সিলেক্টেড জায়গা থেকে আসে। মোমেন্ট অফ ইনার্শিয়া, প্রোডাক্ট অফ ইনার্শিয়া, theorem of parallel axis, theorem of perpendicular axis, momental ellipsoid, principal axis, principal coordinates, আর ডিএলএমবার্টস প্রিন্সিপালের স্টেটমেন্টের উপরে দেখবে প্রবলেম আসে। তুমি ম্যাক্সিমাম এসএলএসটির বই খোলো, আমি তোমাকে বই দিয়ে বলে দিচ্ছি, অক্সিজেন খোলো বা ওই আমাদের সাঁতরা পাবলিকেশনের বই খোলো, যেখানে এগুলোর কিছুই নেই। তুমি বংশীধর সাহুর বইটি যদি খোলো, বংশীধর সাহুর বইয়ে দেখবে ডিএলএমবার্ট প্রিন্সিপালের শুধুমাত্র স্টেটমেন্টই লিখে ছেড়ে দিয়েছে। মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, প্রোডাক্ট অফ ইনার্শিয়া বা প্যারালাল অ্যাক্সিস বা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থেকে যা স্টেটমেন্ট ফর্মে দেওয়া আছে, এগুলোর পুরো কোনো সেরকম প্র্যাকটিস নেই। আমি সেগুলোও দেখবে অনেকটা করিয়ে দিয়েছি, বাকিটাও করিয়ে দেবো আস্তে আস্তে। এবার এইটুকু ভালো করে পড়তে হবে, সেটা বইয়ে থাক বা না থাক, আমি তো আমার মতো করাচ্ছি, সেই অংশটা তোমাদেরকে পড়তে হবে। এটা গেল একটা অংশ। এবারে স্ট্যাটিক্সে চলে যাও। স্ট্যাটিক্সে বহু কিছু দেওয়া আছে সিলেবাসে, বহু কিছু স্ট্যাটিক্সে দেওয়া আছে, তুমি অত কিছু করতেই পারবে না। তুমি কি পড়বে? তোমাকে পড়তে হবে হচ্ছে কোপ্লানার ফোর্স। এটা খুব ভালো করে পড়তে হবে, কারণ কোপ্লানার ফোর্সটা হচ্ছে বেস। কোপ্লানার ফোর্স, ফোর্স অফ ফ্রিকশন থেকে সিলেক্টেড জায়গা, যেগুলো আমি করাবো সেগুলোই পড়বে, তার বাইরে লাগবে না এগুলোতে। এবং এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। 3 ডাইমেনশনাল মোশন আমাদের স্ট্যাটিক্সের যে পার্ট, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। কোনো প্রশ্ন এসএলএসটি পারপাস থেকে কোনো প্রশ্ন আসতে পারে না ওখান থেকে, কারণ ওগুলো সব বড় বড় প্রশ্ন। মেন যে জায়গাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেন্ট্রয়েড, দ্যাট ইজ ক্যালকুলেশন অফ সিজি। সিজি ক্যালকুলেশন থেকে প্রশ্ন আসবে। 11, 12 যারা দেবে তাদেরকে এই অংশটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে। সিজি ক্যালকুলেশন থেকে প্রশ্ন কিন্তু আসবেই,
কারণ সিজি ক্যালকুলেশনে অনেক শর্ট মানে নোট আছে, যে শর্ট ফরম্যাটগুলো জানলে খুব সহজে উত্তরগুলোকে বের করে দেওয়া যায়, তাই ওইটা তোমাদেরকে জানতে হবে। হাইড্রো তো ওখানে নেই, তাই হাইড্রো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আর ডায়নামিক্সের মধ্যে এক্সট্রা যে পার্টটা তোমাদেরকে পড়তে হবে, নেক্সট দিনই করাবো 11-12 জন্য, সেটা হচ্ছে প্ল্যানেটারি মোশন। প্ল্যানেটারি মোশনটা এক্সট্রা পার্ট, যেটা 9-10 নেই, 11-12 আছে, এটা তোমাদেরকে পড়তে হবে। তো এই ছিল মোটামুটি ডায়নামিক্স থেকে কালচার। এবার আর বলো, তোমাদের কি বলার আছে? বাকিদের কেমন কি পড়াশোনা চলছে? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, শাগনিক তো নতুন জয়েন করলে, তোমাকে এখন কিছু বলে লাভ নেই। রাহুল, কেমন অবস্থা? রাহুল গুইন, হ্যালো স্যার। হ্যাঁ, কেমন অবস্থা তাই বলছি। হ্যাঁ, প্র্যাকটিস করছি তো, দেখা যাক। কাজে লাগছে তো? হ্যাঁ অবশ্যই, আমরা স্টুডেন্ট তো সবই মনে পড়ছে, অসুবিধা নেই। ঠিক আছে। রাহুল আমার প্রাক্তন ছাত্র, রাহুল খুব ভালো ছেলে। চেষ্টা করো, আর কি বলবো। হ্যাঁ স্যার। ঠিক আছে। শ্রীলেখা, তোমার পারফরমেন্স তো আমার অবশ্যই ভালো লাগে, সত্যি ভালো লাগে যে তুমি ভালো পারফরমেন্স আছো। পারফরমেন্সটা ডাউন হতে দিও না, তাহলেই হবে। আর কিছু বলার থাকলে বলতে পারো, কোনো সাজেশন, ডেফিনেটলি সাজেশন সবার লাগে, আমরা পড়াই, আমাদেরও লাগে। যদি কোনো কিছু মনে হয় যে তোমাদের তরফে না এটা হলে আরো বেটার হতো, সেটা নির্দ্বিধায় বলতে পারো। না স্যার, আপনাদের তরফ থেকে তো আমার কিছু মনেই হয় না যে আরো কিছু হলে বেটার হয়। মানে যেটা করছেন, যেভাবে দিচ্ছেন, তার থেকে আমার মনে হয় না আর কিছু ভালো হয়। কিন্তু আমার নিজের দিক থেকে আমার একটু কিছু কিছু বিষয় একটু টেনশন হয়। টেনশনটা স্বাভাবিক। যখন হয়তো যে টপিকটা করাচ্ছেন সেই টপিকটা হয়তো খুব ভালোভাবে করছি, এবার সিলেবাসটা তো অনেকটা বড়, এবার আলটিমেটলি একসাথে কতটা মনে রাখতে পারবো, কতটা পারফর্ম করতে পারবো, ওই বিষয়টা নিয়ে আমার একটু বেশি টেনশন হয়। এইটা তোমার শুধু নয়, এটা আমার মনে হয় সবারই এটা হয়। সেটা তোমরা একটা কাজ করতে পারো, যেটা আমার তরফ থেকে বলছি, মানে তোমার জায়গায় যখন আমি ছিলাম, আমি যেটুকু ভাবতাম, মানে আমরা ভাবার সেই সময়টা পাইনি। এটা তোমাদের দুর্ভাগ্য, আমাদের সৌভাগ্য, এখানে কোনো অহংকার নেই। আমরা গ্র্যাজুয়েশন, মানে আমি এমএসসি করতে করতে চাকরি পেয়েছি, যে কারণে এখানে কোনো অহংকারের ব্যাপার নেই। তখন রেগুলার এসএসসি হচ্ছিল, তাই আমরা পেয়েছি। এবং যদি সত্যি কথা আমরা 10-এর এসএসসিতে না পেতাম, হয়তো তোমাদের মতো আমাদেরকেও বসে থাকতে হতো। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এখানে কোনো এক্সট্রা ক্রেডিট বা এক্সট্রা কোনো অহংকারের জায়গা নেই এটা। কিন্তু আমার যেটা মনে হয় যে তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি জায়গাগুলোকে কিছু ভাগে ভাগ করতাম। যেমন ধরো, আমি যাই, স্ক্রিন শেয়ার করা আছে, একটু দেখিয়ে দিই তোমাদের। মানে আমার সেন্সটা বলছি, সেটা কতটা তোমাদের কাজে লাগবে সেটা আমার জানা নেই। কিন্তু আমি যদি থাকতাম, এইটা যেহেতু এই প্রশ্নটা যেমন অনেকের, মানে গতকালকে রুবিনা আমাকে ফোন করেছিল, সাধারণত ফোন কেউ করে না, আমি বেশ কয়েকটি পার্টে এই পোর্শনটিকে ভাগ করতাম। দেখো, সিলেবাস একটা হিউজ জায়গা। সিলেবাস মানেই তো সবসময় একটা এগ্রিগেট পোর্শন, একটা বড় জিনিস। আমি সিলেবাসটাকে 3টে পার্টে ভাগ করতাম। একটা হচ্ছে অ্যালজেব্রা, একটা হচ্ছে অ্যানালিসিস, আর একটা হচ্ছে জিওমেট্রি। অ্যালজেব্রা, অ্যানালিসিস, জিওমেট্রি, 3টে পার্টে আমি সিলেবাসটাকে ভাগ করতাম। 3টে মিলেই কি এসএসসি? 3টে মিলে এসএসসি নয়, কিন্তু এসএসসিতে এই 3টে পোর্শনের গুরুত্ব আমার মনে হয় সর্বাধিক। অ্যালজেব্রা এমন একটা জায়গা যেখানে কমপ্লেক্স নাম্বার এবং থিওরি অফ ইকুয়েশন, ইভেন থিওরি অফ ইকুয়েশন যদি ভালো করে খুঁটিয়ে এসকে মাপা পড়ো, বা এখন বাজারে প্রচুর বই চলে এসছে, এসকে মাপা পড়ো, বা আমি একটা বই তোমাদের অলরেডি আপডেট করেছি। তোমাদের থিওরি অফ ইকুয়েশনের মেন প্রবলেম কি হয়? সামেশন আলফা স্কোয়ার বিটা কিভাবে বেরোচ্ছে, সামেশন আলফা স্কোয়ার বিটা গামা কিভাবে বেরোচ্ছে। দেখো, নিউটনিয়ান মেথড, শর্ট টেকনিক দেওয়া আছে, ওই মেথডটিকে রপ্ত করো। তাই অ্যালজেব্রার মধ্যে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, যারা 11-12 দেবে তাদের জন্য ইনকোয়ালিটি ইন্টিজার, অ্যাবস্ট্রাক্টের মধ্যে গ্রুপ,
সেট রিলেশন ম্যাপিং আমার মনে হয় তোমরা যে স্ট্যান্ডার্ডে আছো তোমাদের এটা নিয়ে কোনো অসুবিধাই হয় না, কারণ এটা সবাই পারে, 11-12 কম বেশি সবাই পড়ায় বা কালচারে থাকে, ওটা হয়ে যায়। সেট রিলেশন ম্যাপিংটা তার জন্য আমি ধরছি না। গ্রুপ, রিং, ফিল্ড, লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে ভেক্টর স্পেস, আর ভেক্টর স্পেস তাও দেখবে 11-12 অনেক কিছু আছে, 9-10 অত কিছু নেই, সিলেক্টেড পোর্শন আছে এবং সেটা খুব সহজ জায়গা। মানে যে তোমার কাছে যদি পাস কোর্সের বই থাকে ভেক্টর স্পেসের ক্ষেত্রে আমি বলবো 9-10 ওটা একদম ডিটো সিলেবাস পেয়ে যাবে, পাস কোর্সের সেম সিলেবাস ছিল, সিবিসিএসেও সেম সিলেবাস ছিল, যারা জেনারেল কোর্স পড়ে তাদের সিলেবাসটা দেখবে সেম আছে। তো এই পোর্শনটি খুব সহজে এখান থেকে হয়ে যায় এবং গ্রুপ প্রশ্ন থাকে ছোট, উত্তরও হয় ছোট, এমন নয় গ্রুপের প্রশ্নে উত্তর খুব বড় হয়। রিং, ফিল্ড সব তাই, আমি যে কটা পোর্শন বললাম এক্সেপ্ট কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারে কিছু কোশ্চেন বড় হয় আর বাকি সব ছোটই হয়। নেক্সট হচ্ছে অ্যানালিসিস। অ্যানালিসিসের মধ্যে বহু কিছু ঢুকে যায়, মানে অ্যানালিসিসের মধ্যে আমি অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটাকে ইনক্লুড করে বলছি। হাতে গোনা কিছু চ্যাপ্টার, ট্যানজেন্ট নরমাল, টেকনিক আছে, টেকনিক থেকেই উত্তর দেওয়া যায়, তার মধ্যে কার্টেশিয়ান, পোলার দুটো পোর্শন আছে। ট্যানজেন্ট নরমাল একটি পোর্শন। 2 নম্বর যারা 9-10 দেবে তাদের জন্য এনভেলপ একটি পোর্শন, সেটারও টেকনিক আছে। এনভেলপ পড়াতে গিয়ে দেখবে আমি বারবার একটা কথা বলেছি, এমন কোনো প্রবলেম আসবে না যেটার ক্যালকুলেশন তোমাদের ওই সময়ের মধ্যে সম্ভব নয়। তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসবে স্কোয়ার দিয়ে, যাতে এনভেলপটা সহজে বের করা যায়। বি স্কোয়ার ইকুয়ালস টু 43, ডিসক্রিমিন্যান্ট ইজ দ্য এনভেলপ। যারা 11-12 দেবে তাদের জন্য কার্ভেচার, তার সাথে অ্যাসিম্পটোট, এবং অ্যাসিম্পটোটের ক্ষেত্রেও এমন কোনো অ্যাসিম্পটোট ক্যালকুলেশন দেবে না যেটা ওখানে বসে সম্ভব নয়। সুতরাং মেন প্রায়োরিটি রাখবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস অ্যাসিম্পটোট বের করো, দ্যাট ইজ ওই কোএফিসিয়েন্ট অফ হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ হাইয়েস্ট পাওয়ার অফ ওয়াই ইকুয়ালস টু 0। এইটুকুর মধ্য থেকেই প্রশ্ন আসবে। এক্সেপশনাল প্রবলেম 2-1টা আছে যেখানে দেখে মনে হবে অ্যাসিম্পটোট কিন্তু বাস্তবে নেই। আমি অ্যাসিম্পটোট পোর্শনটা আমি করাবো, লাইভ ক্লাসে করাবো, তখন আমি এটা বলে দেবো, এটা 11-12 যারা দেবে তাদের জন্য। এবার তুমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আর কি আছে, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, ও আমার যা করানো আছে ওর উপরে কিছু লাগে না, ওগুলোতে এই কোনো চ্যাপ্টারেই কিছু লাগে না, ভালো করে দেখলেই হবে। তারপরে তুমি চলে যাও হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসে খুব ভালো করে কোনটা পড়বে, আর্ক লেন্থ, খুব জাস্ট ফর্মুলা মনে রাখলে অঙ্ক হয়ে যায়। ডেফিনাইট ইন্টিগ্রাল, ওটা তোমরা ওই আগেই বললাম, ওই সেট রিলেশন ম্যাপিং এর মতো তোমরা সবাই জানো। ইনডেফিনাইট ইন্টিগ্রাল সবাই জানে। আর্ক লেন্থ, এরিয়া, ভলিউম। এরিয়া ভলিউমের ক্ষেত্রে বিশেষ করে সারফেস এরিয়া এবং ভলিউমের ক্ষেত্রে মেন যেটা খেয়াল করতে হয় যে আমরা ইন্টিগ্রেশনটা কোন রেঞ্জ টু কোন রেঞ্জ নেব, এবং এই ধরনের প্রবলেমগুলো এসএসসিতে খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো শর্ট প্রবলেম। এবারে তুমি চলে যাও অ্যানালিসিসের মধ্যে। রিয়াল নাম্বার যারা 11-12 দেবে করানো হয়ে গেছে অলরেডি, পয়েন্ট সেট থিওরি করানো হয়ে গেছে, ও যেমন করানো আছে ওগুলো পড়বে যথেষ্ট। সিকোয়েন্স, সিরিজ, ইন আর ভালো করে পড়তে হবে এই অংশটা। তারপরে আছে আমাদের কন্টিনিউটি, লিমিট, ফাংশন। ফাংশন তো বললাম ওই সেট রিলেশনের মতো সবাই পারে ওটা। ফাংশনের মধ্যে থেকে পিরিয়ড বের করার প্রবলেমগুলো একটু ভালো করে করবে, এসএসসির জন্য ওটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং ওই বইয়ের পার্টিকুলার একটা বইয়ের একটা প্রবলেমে আটকে থাকবে না, ওখানে এখন দেখবে ফাংশনের প্রবলেমের প্রচুর ভ্যারিয়েশন আছে, এবং সেই ভ্যারিয়েশনগুলো যদি বুঝতে হয় তুমি যে কোনো একটা 11-12 এর বই ডাউনলোড করে নেবে, এগুলো ডাউনলোড করা যায়। 11-12 এর যে বইগুলো ক্যালকুলাসের ডাউনলোড করা যায় অনলাইন থেকে, বা আমি তোমাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি দরকার হলে কয়েকটা। ওখানে দেখবে ডিফারেন্ট টাইপ অফ ফাংশন দেওয়া আছে, তুমি আগে নিজে চেষ্টা করবে, না হলে ওই ধরনের বইয়ে সলিউশনও করা থাকে, ওখান থেকে একবার দেখে নেবে। ফাংশন থেকে মেন তোমাদের পিরিয়ডের প্রবলেমগুলি আসে। আর লিমিট, কন্টিনিউটি তোমরা জানো প্রচুর প্রবলেম করানো আছে, তার মধ্যে আসবে। ডিফারেন্সিয়েবিলিটি, মিন ভ্যালু থিওরিম সহজ জায়গা, এবং এইগুলোর একটা প্যাটার্ন কেন আমি বললাম, সেভারাল ভ্যারিয়েবল সহজ জায়গা, কঠিন কিছু নয়। সিম্পল জ্যাকোবিয়ান ক্যালকুলেশন আসতে পারে, ওখানে একটা পোর্শন থাকে দেখবে এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস সলিউশন, কোন একটি ফাংশনের কোন এরিয়াতে ইউনিক সলিউশন থাকে, ভালো করে থিওরিমটি পড়লেই অঙ্ক করা যায়। তা এই পোর্শনটি কেন ইম্পর্টেন্ট, প্রথম অ্যালজেব্রা এবং অ্যানালিসিস ইম্পর্টেন্ট এই কারণে এখানে প্রশ্নটা যে লেভেলে থাকে তার উত্তর করতে খুব কম সময় লাগে। নেক্সট হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি তোমাদের আমি যেভাবে করিয়েছি দেখবে পুরোটা পড়ার পরে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর তুমি কিন্তু চোখে দেখে উত্তর আইডিয়া করতে পারবে। ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু তুমি চোখে দেখেই আইডিয়া করতে পারবে, এবং জিওমেট্রিতেও
যে ধরনের প্রশ্ন আসে সহজে উত্তর করা যায়। এবার তুমি অ্যালজেব্রা অ্যানালিসিস জিওমেট্রি থেকে একটু সরে যাও, বাকি দেখো এখনো অনেক কিছু আছে। তুমি এবার এরকম করো, ধরো তুমি সময় যেটুকু বের করতে পারছো, সোমবার, মঙ্গলবার, বুধবার, একদম এই তিনটেকে পার্টিকুলারলি সময় দাও। সোমবার, মঙ্গলবার, বুধবার তিনটেকে পার্টিকুলারলি সময় দাও। এবার চলে যাও তুমি ওডিই, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর সাথে এটা অড টপিকের সাথে অড টপিক রাখো, এর সাথে প্রবাবিলিটিকে জোড়ো, থার্সডে একদিন সময় দাও একে। এর সাথে তুমি আরো কিছু জুড়ে নিতে পারো, আরো অনেক প্রবাবিলিটির সাথে স্ট্যাটিস্টিক্সও নিয়ে নিতে পারো, এবং এগুলো থেকে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স এগুলো ফর্মুলা বেস পড়বে, তোমাদের এখানে বিশাল কিছু জিনিস লাগবে না। এবং প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর জন্য বংশীধর সাউথ যে ভেতরে যে প্র্যাকটিস সেটটা আছে ওটা মোর দ্যান এনাফ আমার মনে হয়, পার্টিকুলারলি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর জন্য। ওডিই প্রবলেম আমার নিজেরই প্রচুর করানো আছে, ওগুলো দেখলেই যথেষ্ট। আর কি পড়ে থাকলো? এবার পড়ে থাকলো ডাইনামিক্স, আর যারা 11-12 দেবে তাদের ক্ষেত্রে এটা মেকানিক্স 1-2, মানে আমি দুটো সিম্পল নাম দিচ্ছি, মেকানিক্স, ভেক্টর। একে তুমি আর একদিন দাও, ফ্রাইডে দাও। বাকি অল আদার্স যা আছে এলপিপি সব স্যাটারডেতে ঢুকিয়ে দাও। সানডের দিনটা পুরোপুরি খালি রাখো। সানডের দিনটা তুমি সব এই সারা সপ্তাহে যা পড়লে শুধু একবার মনে করার চেষ্টা করো তুমি যা পড়েছো সেটা তোমার মনে আছে কিনা। এবং এখানে একটা ভালো টেকনিক আছে, সোমবারে যেটা তুমি পড়লে মঙ্গলবারে একবেলা সময় দাও যে সোমবারে যেটা পড়েছো সেটাকে তুমি মনে রাখতে পারছো কিনা। এবার দেখো অনেকের অনেক প্রবলেম আছে, কারোর পারিবারিক প্রবলেম আছে, যারা দীর্ঘদিন চাকরি করেছে তাদের সাংসারিক ব্যাপার আছে, এখন অনেকের তাছাড়াও সাংসারিক ব্যাপার আছে, অনেকে টিউশন পড়াই, কিন্তু মেন জায়গা একটা সময় তোমাকে বের করতে হবে। এই পার্টিকুলার 2-3 মাস টাইম তোমাকে বের করতেই হবে। আর সপ্তাহে একটা দিন তোমাকে আমি বলছি না রবিবার সকালে উঠে বই খুলে পড়ো, একদম রবিবার সকালে উঠে বই খুলবে না। রবিবার সকালে উঠে তুমি চুপ করে বসে থাকো আর মনে মনে ভাবো যে তুমি যা যা পড়েছো সেগুলো তোমার মনে আছে কি মনে নেই। বরং তুমি একটা কাজ করতে পারো, আমি তো আমার মতো পড়াই, তুমি তোমার মতো পড়ো, যাতে ভবিষ্যতে তোমার স্টুডেন্টও তৈরি করতে পারো। তুমি যখন যেটা পড়ছো হালকা নোট ডাউন করো। কোনো একটা পার্টিকুলার রবিবার যদি তোমার মনে না পড়ে, তুমি তারপরের সপ্তাহে নোট ডাউন করো। রবিবার দিন ওই নোটের দিকে তাকিয়ে মনে করো যে আমি কি পড়েছিলাম সেটা আমার মনে আছে কিনা। এবার হচ্ছে প্র্যাকটিস সেট। দেখো আমরা ডেলি প্র্যাকটিস সেট আপলোড করছি, যতটা পারো প্র্যাকটিস সেট দাও। সপ্তাহে 5টা-6টা তো টেস্ট আপলোড হচ্ছে, 10 নম্বরের দাও। 60 নম্বরের গুলো অনেকে বারবার মানে কি বলবো জ্বালাতনের পর্যায়ে স্যার দিন, যেহেতু মাসে 4টে দেবো বলেছি দিচ্ছি, গতকালকে আমিও দিয়েছি, তোমাদের হালিম স্যারও একটা দিয়েছি। কিন্তু যারা মনে করবে যে আমি এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি যে আমি এখনই 60 নম্বরের টেস্ট দিতে পারবো, তারা এখন দেবে না, এতে কোনো প্রবলেম নেই, তোমরা পরে দেবে। প্রথমে 10 নম্বরের টেস্টগুলো দিয়ে নিজের হাতটাকে সেট করো এবং নিজের কি ভুলভ্রান্তি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। এই টেস্টগুলো প্রয়োজন আমি আবার একটা গ্রুপ করে সেখানেও অ্যাভেলেবল করতে পারি, যাতে দুবার তোমরা দিতে পারো। কিন্তু টেস্টগুলো দাও, আমি আজ দেবো কাল দেবো করে ফেলে রেখো না 10 নম্বরের গুলো। 60 নম্বরগুলো পেন্ডিং রাখো, কোনো সমস্যা নেই। তুমি পরীক্ষার আগের মাসে, আমি তো বলবো ওইটা সব থেকে ভালো হতো, আমি মাঝখান থেকে ওটাই চেয়েছিলাম একসময় যে ওই টেস্টগুলোকে পরীক্ষার আগে আমরা পরপর নেব। আর কিছু বই আছে যেখানে প্রত্যেকটা বই তোমার, যেমন বংশীধর সাহু আছে, বংশীধর সাহুর শেষে দেখবে কিছু টেস্ট দেওয়া আছে, এগুলোকে দেওয়ার চেষ্টা করো বাড়িতে বসে। যার অক্সিজেন আছে অক্সিজেনের লাস্টে আছে, যাদের সাঁতরার বই আছে সাঁতরার বইয়ের লাস্টে আছে। এই মুহূর্তে তো এই 3টের বাইরে সেরকম বই আর দেখি না, তো তোমরা সেগুলো দিতে পারো। তো সিলেবাসের লোড যাদের মনে হচ্ছে যে আমরা ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না, এইভাবে সিলেবাসটা নিয়ে একটু ভাবতে পারো, আমার মনে হয় এটা কাজে দেবে। তো এবার বলো আর কারোর কিছু বলার আছে কিনা। স্যার বলো। স্যার বলছি
আমি যেহেতু 9-10 এর উপরে পরীক্ষা দিচ্ছি, 9-10 এর জন্য, তো কিছু কিছু টপিকে যেরকম আপনার রিয়েল অ্যানালিসিস এর উল্লেখ করা রয়েছে ডিসক্রিপশনে যে এটা পিজি অনলি বা এটা হচ্ছে গ্রেডের জন্য, এইভাবে আছে। এইবার যেরকম আমি আপনাকে এই বিষয়ে মেসেজও করেছিলাম যে ভিডিও যখন দেখছি আমি, তখন হয়তো লেখা মানে আপনি বলছেন যে পয়েন্ট সেট থিওরিটা হচ্ছে যদি 9-10 দেখে রাখো তো ভালো হয়। হ্যাঁ, তো সেটা তো এখন যেহেতু না না সেই সময়টা যখন আমরা প্রথমে পয়েন্ট সেট থিওরিটা আমি করিয়েছিলাম সম্ভবত এপ্রিল মাসে, তখন আমরা বলেছিলাম সবাইকে দেখে রাখতে। এখন তোমার পরীক্ষা চলে এসছে, এখন সময় নেই, এখন চেষ্টা করেও লাভ নেই। এইবার দেখো তোমাকে পয়েন্ট সেট থিওরির কথাটা তুললে আমি তোমাকে একটা সিম্পল কথা বলি, দেখবে এই জাতীয় কিছু প্রবলেম হয়। এই জাতীয় কিছু প্রবলেম হয়, এগুলো কিন্তু বেসিক্যালি পয়েন্ট সেট থিওরির প্রবলেম। কিন্তু তুমি বিগত বছরগুলোর প্রশ্ন দেখবে এগুলো গ্র্যাজুয়েশনে আসে। এই জাতীয় প্রশ্ন করাকে একটু দেখে রাখবে, ঠিক আছে? আর কিছু দেখতে হবে। আচ্ছা, হ্যাঁ স্যার, বলছি এইরকম যদি একটুখানি উল্লেখ করে দেওয়া থাকতো, হ্যাঁ, কিছু কিছু পোর্শন সেই জায়গাটা একটু সুবিধা হতো। আচ্ছা, ঠিক আছে, মানে ঠিক আছে, আমি বুঝতে মানে পেরেছি। অ্যানালিসিসটা যেভাবে সুন্দরভাবে করা রয়েছে, একটুখানি যদি ওই পিজিটা একটুখানি আলাদা করে দেওয়া হতো। আর ঠিক আছে। স্যার এই সমস্যা একটুখানি যেটা আমার হচ্ছে, মানে আপনাদের ওই লেভেল অব্দি তো এখনো যেতে পারছি না, মানে ওই পুরোটা দেখে ওঠা বা পুরোটা সেই লেভেলের প্র্যাকটিস তো মানে টাইম মানে এখনো ঠিক যেতে আছে, পারিনি। তুমি বলো কি সমস্যা হচ্ছে বলো। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে মানে পার্টটা, মানে আমার ক্যালকুলাস পার্টটা হচ্ছে অ্যানালিসিসের পার্টটা উঠেছে, কিন্তু ক্যালকুলাসের পার্টটা মানে ওটার জন্য একটা ভয় হয়ে রয়েছে ওই জায়গাটায়। কিচ্ছু ভয় নেই, ক্যালকুলাসের পোর্শনটা তুমি কোন যদি স্পেসিফিক কিছু একটু। তুমি কোন ব্যাচে আছো বলো আগে? স্যার আমি থিওরি ব্যাচে পুরোটাতেই আছি। আমি বলে দিচ্ছি এবার, তাহলে তুমি ক্যালকুলাস পোর্শনটা বেশি, যদি তোমার মনে হয় যে এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলাস পোর্শন খুব প্রেসার হচ্ছে, তুমি একটা সহজ কাজ করো ক্যালকুলাস পোর্শনে। প্রথমে তুমি থিওরিটা দেখতেই হবে না, তুমি সোজা প্রথমে প্র্যাকটিস ব্যাচে ঢুকে ওই পিডিএফ গুলোকে আগে একবার দেখে নাও। আমি তোমাকে থিওরি ভিডিও কোনোটাই দেখতে বলছি না, পিডিএফ গুলোকে আগে একবার দেখে নাও। দেখো ট্যানজেন্ট নরমাল এমন একটা জায়গা, এটা পুরোপুরি হচ্ছে প্র্যাকটিস পারপোজ, এনভেলপও তাই। পিডিএফ গুলো দেখে দেখো যে তোমার পুরনো যে পড়া, সেই পড়াটা কতটা মনে পড়ছে সেটা আগে দেখো। তারপর যদি দেখো যে না মনে পড়ে গেল, দেখবে তোমার ভয়টা কেটে যাবে। আর যদি না হয় তাহলে তুমি চ্যাপ্টার ধরে ধরে ভিডিওগুলো দেখো, ঠিক হয়ে যাবে। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে খুব বেশি ভাবতে হবে না। ইন্টিগ্রাল ক্যালকুলাস এখনো আমি কিছুই দিইনি, ইন্টিগ্রাল ক্যালকুলাস আমি কয়েকদিনের মধ্যে দেবো, এই সপ্তাহে দেবো, দেওয়ার পরে ভয়টা কেটে যাবে। ঠিক আছে স্যার। আর কিছু কারোর? হ্যালো স্যার, বলো। বলছি স্যার ওই পিডিএফটা যেটা আপনাকে মেসেজ করেছে, একটা পিডিএফ প্রবলেম আছে। পিডিএফটা মেন, কিন্তু আমার এখানে প্রবলেম নেই। আমি তোমাকে বলি, ওটা আরো যারা করেছিল ওদের হয়ে গিয়েছে। তোমাদের ফোনে দেখবে ক্লিয়ার ক্যাচে বলে একটা অপশন থাকে প্রত্যেকের ফোনে, তাতেও যায়নি তো। আচ্ছা, এইবার তুমি ব্যাপারটা হচ্ছে কি, পিডিএফটা খোলার আগে এমনি যেমন ছোট করে যে সেটা শো করছে, দেখে মনে হচ্ছে শো করছে, কিন্তু যখন ওপেন করছে তখন আর শো করছে না, সিকোয়েন্স সিরিজে। এবার তুমি তোমার অ্যাপটাকে আনইনস্টল করে দাও, আনইনস্টল করে দিয়ে আবার ঘুরিয়ে ইনস্টল করো। তোমার কাছে তো ক্লাসরুম আইডি গুলো আছে, না থাকলে আমি আরেকবার দিয়ে দেবো। তুমি যদি দেখো তোমাকে লেফট করে দিয়েছে, তুমি রিকোয়েস্ট পাঠাও, আমি দায়িত্ব নিয়ে ওটা অ্যাপ্রুভ করে দেবো, সমস্যাটা মিটে যাবে। আর আমি এটা প্রিলিমিনারি স্টেজে বলছি, এটাতেই সবার মিটে গিয়েছে, একমাত্র তুমি আমাকে মেসেজ করেছো তোমার মেটেনি। তো তুমি এটা করে দেখো, যদি একান্তই না হয় কালকে সন্ধ্যাবেলায় আমি ওই সমস্ত পিডিএফ গুলো আর একবার আপডেট করে দিচ্ছি, তাহলে আর অসুবিধা হবে না। একই নামের ফাইল দুবার থাকবে, তোমার যেটাতে হবে সেটা খুলে নেবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরনের অনেক ইস্যুজ আছে, সেগুলো শোনার জন্যই আমি আজকে আরো বললাম যে আমি আজকের দিনটা একটু শুনে নিই। বলো, কি বলছো বলো। অ্যাবস্ট্রাক্ট গ্রুপ পার্টটা কি গোড়াটা পড়তে হবে 9-10 এর জন্য?
না না 9-10 জন্য যেটুকু তোমাদের সিলেবাসে আছে সম্ভবত সাইক্লিক গ্রুপের আগে এরকম কিছু একটা আছে, ওটা তো আমি পড়াই না, হ্যালিম স্যার পড়াই। সাবগ্রুপ অব্দি মেনশন করা তাহলে সাবগ্রুপ অবধি পড়বে ওটা, ঠিক আছে, ওটা সাবগ্রুপ অবধি পড়বে। আমি ওটার সামারি গুলো দিয়েছি এই অবধি, ওটা তো আমি পড়াই না, ওই জন্য আমি অতটা মানে আলাদাভাবে দিইনি, আমি জাস্ট সামারি অবধি দিয়েছি। বলো তুফান কি বলছিলে? হ্যাঁ বলছিলাম এখানে জানেন না কত আছে, কিছু টিপস আছে কি? বুঝতে পারছি না, বলো। আমার তো যেমন দু মাসের প্রিপারেশন, আমার মানে ঠিকঠাক মানে মনে করতে পারছি না সব থিওরি, তার জন্য কিছু টিপস। তুমি সব থিওরি মনে করতে পারছো না? না না ঠিক আছে, তুমি আমার সাথে পরে কথা বলো, আমি দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক হ্যালো আছে, স্যার, বলো। বলছিলাম স্যার এক্সাম দিতে কোনো কারণবশত যদি আমি ওইখান থেকে বেরিয়ে আসছি, টাইমটা তো স্যার শেষ হয়ে যাচ্ছে, ওইটা স্যার কিছু করা যাবে না? পরে আবার ঢুকলে আগের টাইমটা তো যেটা খেয়ে গেল সেটা গেল পরেরটাও তো চলে যাচ্ছে মনে হচ্ছে। না, তা তো যাওয়ার কথা না। আবার তো দেখলাম আর নতুন করে রিপিট করে রিসাম টেস্ট করছি, আর তো মানে পুরো টাইমটাই চলে যাচ্ছে, এরকম তো দেখলাম, এরকমই হচ্ছে দেখছি। না, তা তো হওয়ার কথা নয়। তুমি ধরো 30 মিনিটের টেস্ট আছে, তুমি 10 মিনিট, হ্যাঁ বলো কি বলছো? রাজি আছে? হ্যাঁ ওরকমই দেখলাম। আচ্ছা বলছিলাম যে কিছু কিছু পিডিএফ আছে ফোনে মানে অন হচ্ছে কিন্তু ল্যাপটপে ওগুলো মানে শো করছে না, নো দেখাচ্ছে। আচ্ছা, সেগুলো আমাকে পার্টিকুলারলি ফাইল নাম্বার ধরে মেসেজ করবে, আমি দেখে নেবো ওটা। আচ্ছা, আর হ্যাঁ তুমি যেটা বলছিলে এরকম কি সবার হচ্ছে যে টেস্ট দিতে দিতে বেরিয়ে গেলে বাকি টাইম কিভাবে খেয়ে নিচ্ছে আমি বুঝতে পারলাম না। ধরো তুমি 30 মিনিটের টেস্ট ছিল, আমার এমনিতেই টাইম একটু বেশি দেওয়া থাকে, এখন সব টাইমগুলো বেশি দিয়ে রাখছি, তুমি 10 মিনিট দিলে, তারপরে তো 20 মিনিট তুমি দিতে পারবে পরে আবার, তাই না? দেওয়া যায় না সেটা? না স্যার ওরকম দেওয়া যায় না। ও পুরোটাই দিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, মানে ঢুকলে পুরোটা আচ্ছা ঢুকলে পুরোটা কমপ্লিট করে দিতে হবে। হ্যাঁ, যদি ঢোকো তাহলে কমপ্লিট করে দেবে, আর একান্তই যদি না পারো দেখবে আমি যখন উত্তরগুলো আপলোড করি তখন প্রশ্নটা ওখানে আপলোড করে দিই তো নাকি, এখন দিচ্ছি দেখবে প্রত্যেকটা, তুমি পরে নিজের মতো বাড়িতে দিয়ে দেবে। আর এই যে টেস্টগুলো অলরেডি আছে এগুলো আমি পরীক্ষার আগে আর একবার অ্যাভেলেবেল করাবো, আর আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, এই গ্রুপে আর হবে না, তো সেখানেও গিয়ে আর একবার দিতে পারবে। ওটা আমরা একটা চিন্তা, পরের মাসে করবেন স্যার? হ্যাঁ পরের মাসে, এই মাসটা পার করে আগস্ট মাসে আর একবার আমি সমস্ত টেস্ট কপি করে আর একটা গ্রুপ করে দেবো, জয়েন করিয়ে দেবো, ওখানে গিয়ে সব টেস্ট আর একবার দিতে পারবে, সেই জন্য ওটা নিয়ে খুব অসুবিধা হবে না। স্যার বলছিলাম যে কোশ্চেন অ্যান্সার গুলো একটু মানে যেগুলো এক্সাম দিচ্ছি সেগুলো একবার করে কোশ্চেন একবার করে অ্যান্সার বারবার করে দেখতে হচ্ছে, মানে কোশ্চেনের পরে যদি আনসার থাকতো একটু মানে সুবিধা। ম্যাক্সিমাম তো তাই থাকে, একটা দুটো হয়তো এদিক হতে পারে। আপনার ওগুলো তো থাকে প্রায়, মানে সিমি স্যার আরেকটা স্যার আছে না, হালিম স্যার থাকে না। আচ্ছা ঠিক আছে, সেটা আমি ওর হ্যাঁ সাথে স্যার, ওই কমপ্লেক্স নাম্বারের উপরে যেটা হয়েছিল না, ওটাতে ওই রকম হয়েছে স্যার। ঠিক আছে, ওটা আমি কথা বলে দেবো। মানে যে এক্সাম গুলো আছে মানে সিরিয়াল ওয়াইজও নাই, মানে যে পরপর থাকবে সেরকম নাই, একটা আছে তারপরে হয়তো 50 নাম্বারে চলে আসলো। এইটা বেটার হয়, আমি গ্রুপ তো ওপেন আছে, তোমরা এইটা একটু গ্রুপে লিখে দাও, তাহলে ওরও বুঝতে সুবিধা হবে, আমি ওকে বলে দিচ্ছি, ও একবার দেখে নেবে, ঠিক আছে? এটা গ্রুপে লিখে দাও, যেটা বলছো কোনো প্রবলেম নেই, এটা কোনো হেজিটেশনের জায়গা নেই, জাস্ট একটু গ্রুপে লিখে দাও যে এইটা এই হলে সুবিধা হয়, তারপরে আমি ওটা একবার দেখে নিই, দিয়ে আমি ওর সাথে কথা বলে ওটা আমি ঠিক করিয়ে দেবো এরপরে। আর কিছু? আর যেটা 60 নাম্বারের টেস্ট আপলোড হচ্ছে না, ওটা হ্যাঁ বলি 1 মিনিট, যেটা 60 নাম্বারের টেস্ট আপলোড হচ্ছে ওটা আমি লাইভে করাবো, তার জন্য ওটার উত্তর নিয়ে তাড়াহুড়ো করবে না, ওটা করাতে সময় লাগবে, একটা 60টা প্রশ্ন করাতে অন্তত 2টো ক্লাস লাগবে। সেট 3 এর যেটা 60 নাম্বারের টেস্ট হয়েছিল দেখবে মনে হয় 25টা কোশ্চেন বাকি আছে, এই সপ্তাহে সেটা শেষ করব, তারপরে এবার যেটা টেস্ট দিয়েছি একটা আবার 2 সপ্তাহ লাগবে, এটার উত্তর নিয়ে তাড়াহুড়ো করবে না। বাকি যে উত্তরগুলো আছে সেগুলো আমি ম্যাক্সিমামই তো দেওয়া আছে, যে 5-6টা দেওয়া নেই এই সপ্তাহে আমি দিয়ে দেবো।
বলো এবার। হ্যাঁ স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল যদি সম্ভব হয়, মানে স্যার ওই মেকানিক্স আর ডিনামিক্স এগুলো মানে জানি না কতজনের আমার মতো প্রবলেম হচ্ছে, যদি এগুলো আপনার ওই ওই যে ফোল্ডার গুলো আছে ওদের যদি 5 মিনিট একটা ইন্ট্রোডাকশন ভিডিও দিয়ে দেন, মানে এই যেগুলো বললেন যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হবে, কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম মোটামুটি একটা 5 মিনিট 10 মিনিট সময় হবে আপনার একটা পুরো মানে ঠিক আছে, আমি একটা ভিডিও আমি সিলেবাসটা ধরে একটা ভিডিও বানিয়ে কোন কোন এরিয়াগুলো করতে হবে করে দেবো। হ্যাঁ মেকানিক্স আর ডিনামিক্স অ্যাট লিস্ট ঠিক আছে, খুব সুবিধা হয় আর কি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার। বলো। স্যার বলছি স্যার ওই 9, 10 আর 11, 12 স্যার দুটো সিলেবাসকে স্যার টাইম ম্যানেজমেন্ট করা হচ্ছে না স্যার, মানে 9, 10 এর সিলেবাসকে টাইম দেওয়া হচ্ছে কিন্তু 11, 12 থেকে দেওয়া হচ্ছে স্যার। এইটা যদি প্রথমে যেটা বলি, প্রথম যেটা চেষ্টা করো সেটা হচ্ছে আগস্ট মাসের মধ্যে, মানে আগস্ট মাসের 10 তারিখের মধ্যে 9, 10 এর সিলেবাসটাকে ভালো করে শেষ করার, এটা প্রথম চেষ্টা করো। তারপর তুমি 11, 12 এর পোর্শনগুলো নিয়ে ভাবো। আর মিডিলে যেমন অনলাইন ক্লাসগুলো হচ্ছে যতটা বড়, লাইভ তো সবাই আসতে পারে না। আজকে দেখো লাইভ কজন আছে, 50%-এরও মানে 50 বলছি, মানে 1/4 লাইভে আছে। লাইভ সবাই আসতে পারে না, 1/5 লাইভে আছে আজকে। লাইভ সবাই আসতে পারে না, যতটা পারবে ভিডিওগুলো দেখবে। বাকিটা আগে তোমাকে আরো পার্টিকুলার বলছি, কারণ তুমি রিসেন্ট জয়েন করলে, তোমার পড়া আছে এর আগে আমি জানি খুব ভালোভাবে, সেটা তুমি প্রাক্তন ছাত্র আমার। কিন্তু তবুও চেষ্টা করো একটু আগস্টের 10 তারিখের মধ্যে 9, 10টা তুলে নেওয়ার, তারপর 11, 12টাকে ধরো। মানে এখন তুমি নতুন জয়েন করে সবটা যদি মনে করো মেকআপ করে ফেলবো, তা হবে না। হ্যাঁ, এবং ওতে একটা ডিপ্রেশন তৈরি হয় ভেতরে, যেটা অনেকের হচ্ছে, আমি জানি অনেকের হচ্ছে। অনেকেই ভাবছে এত বড় সিলেবাস আজকে পড়লাম, কাল মনে পড়ছে না, কিভাবে এগোবো। মনে রাখবে তুমি আজকে কিছু পড়ছো মানে তুমি কারোর থেকে কিছু হলেও এগিয়েছো, এটা খুব বেসিক ফ্যাক্টর। আমি আজ সকালে উঠে 2টো অঙ্ক করেছি, মানে আমি কারোর থেকে একটু হলেও এগিয়েছি। এবার যে 3টে করেছে সে আমার থেকে একটু এগিয়েছে। সুতরাং একদিনে তুমি যদি সিলেবাসটাকে নিয়ে টেনশন করো তাহলে এগোতে পারবে না। আমি যেরকম করে টপিক বললাম ওই টপিকগুলো ধরে আস্তে আস্তে এগোও। হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, 7 দিনের মধ্যে একদিন তুমি 11, 12 এর জন্য রাখো, এবং সেটা ফিক্সড যে আমি ওই দিন যাই কাজ থাক আমি এতটা পড়াশোনা করব। দেখো, যারা সিজিএল এর প্রিপারেশন নেয়, তোমাদের এর মধ্যে আছে অনেকে, আমারই প্রাক্তন ছাত্র, ওদেরই বন্ধু, এখনো আমার সাথে খুব ভালো অ্যাটাচ। যারা সিজিএল এর প্রিপারেশন নেয় তারা কিন্তু অনেকেই চাকরি করে, মেনলি পোস্ট অফিসের জিডিএস বা এই জাতীয় চাকরি কিন্তু অনেকে করে। কিন্তু তাদেরও একটা দিনের টাইম আছে, যে এই টাইমটা পার্টিকুলার আমার যাই হয়ে যাক, এক্সেপ্ট আমার কোনো পারিবারিক দুর্ঘটনা, আমি এই সময়টা পড়াশোনাকে টাইম দেব। তোমার টিউশন আছে, তুমি অলরেডি সার্ভিস করো, সব ঠিক আছে। বিশেষ করে যারা কনস্টেবলের চাকরি, তোমাদের এর মধ্যে আছে, দেখবে 2জন এসআই আছেন পুলিশের, প্রত্যেকের সব ঠিক আছে। কিন্তু আমাকে দিনে একটা সার্টেন টাইম, সেটা 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, কোনোদিন বিরাট চাপ আছে 1 ঘন্টা হোক, আমাকে সময় দিতে হবে। ঠিক তেমনি 11, 12 এর জন্য একটা টাইম বরাদ্দ করো, যে আমি এই সপ্তাহের বৃহস্পতিবারটা আমি শুধু 11, 12টা দেখবো। মানে একদিনে তো সব দেখে ফেলতে পারবো না, আমি দেখবো মানে প্রথম দিন সিলেবাসটাকে দেখবো, দ্বিতীয় দিন একটা করে টপিক শেষ করব, বা আমি যেভাবে পড়াই সেই একটা টপিক আমি ওই দিনে দেখে নেব। এইভাবেই তুলতে হবে সিলেবাসটাকে। আর একটা বিষয়, এটা তোমাদের ডিমোটিভেট করার জন্য বলছি না, একটু খুব যারা তাড়াহুড়ো করছো সিলেবাস শেষ করে আগস্ট মাসে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, অতটা তাড়াহুড়ো করার দরকার নেই। পরীক্ষা হবে ডিসেম্বরের মধ্যে, নিয়োগও হবে। অ্যাটলিস্ট যেভাবে যেদিকে ট্রেন্ড হচ্ছে, পরীক্ষা হবে, দরকার হলে ফ্রেশার্সদের আলাদা পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হবে। এটা নিয়ে তুমি নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকতে পারো। তোমার টাকা নিয়েছে, এবার কারোর ক্ষমতা নেই পরীক্ষা বন্ধ করবে, পরীক্ষা হবে। কিন্তু ডেটটা হয়তো আমার যতদূর মনে হয় সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে সেপ্টেম্বরের 3rd উইক বা 4th উইক অব্দি যাবে। তাই অতটা যাবে মানে ওটা যেতেই হবে, তার বিশেষ কারণ আছে। অতটা তাড়াহুড়ো করার দরকার নেই। তুমি আস্তে আস্তে এগোও, যে আমি জুলাই মাসে এই পোর্শন শেষ করব, আগস্ট মাসে এই পোর্শন শেষ করব, আগস্ট মাসের লাস্ট সপ্তাহ থেকে 60 নম্বরের পরীক্ষা দেব, এবং আগস্ট মাসের লাস্ট সপ্তাহের আগে আরো মেজর একটা বই আসতে চলেছে। আমাদের কাছে খবর আছে, মানে জানি সে কে লিখছে না লিখছে সবই জানি। সেটা শুধুমাত্র প্র্যাকটিস সেট থাকবে 60 নম্বরের, তারও একটা বই আসতে চলেছে, সেটাও মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে।
তো সেই বইটা আমি তখন বলবো কিনতে, কারণ আমরা যা টেস্ট নিলাম ওটা থাকলে তোমার আরো বেটার হবে। এই ধরনের বইয়ে মেইন যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে উত্তরগুলো ম্যাক্সিমাম ভুল থেকে যায়, তাড়াহুড়ো করে বই পাবলিশ করতে গিয়ে ভুল থেকে যায়। সেটার জন্য আমরা আছি, কিছু টেস্ট আমরা লাইভে নিয়েও করিয়ে দেবো। আর বলো, কারোর কিছু বলার আছে? স্যার আর একটা কথা বলছি স্যার, একজন করে বলো। বলবো? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এই সময় মানে বইটা পড়বো না, মানে যে নানা ধরনের বইগুলো পেটে একদম বংশীধর সহ আরো 7টা পাবলিকেশন। আমি যেভাবে তোমাদেরকে যে টপিকের উপরে আমার নোট দেওয়া আছে সেই টপিকের উপরে আলাদা করে বই পড়ার দরকার নেই। অন্তত আমার নোট যারা পড়েছে তাদের কাছ থেকে এটুকু আমি আশা করতেই পারি, তারা এটা বলতে পারবে নিশ্চিন্তে যে আলাদা করে বই পড়া কি লাগবে। স্যার আমাদের কাছে তো নোট নেই, প্র্যাকটিস তুমি প্র্যাকটিস ব্যাচে আছো? আচ্ছা, তাহলে একটু বই পড়তে হবে, কিছু করার নেই। আর কি তোমাদের প্র্যাকটিস ব্যাচেও দেখবে কিছু কিছু জিনিস আমি সামারি ফর্মে দিয়ে দিয়েছি অলরেডি, সেগুলো দেখতে পারো। আর এখন যদি তুমি মনে করো যে সেই ডিটেলস বই পড়ে এগোবে অনার্সের মতো, সেইটার সময় এখন নেই। এখন পড়তে গেলে ওই ফর্মুলা বেসটি তোমাকে পড়তে হবে, আর যে টপিকের উপরে কনসেপ্ট দরকার সেই টপিকের কনসেপ্টটি ঠিকঠাক রাখতে হবে। যারা কিছু বলছিলে? বলছিলাম স্যার ওই 11-12 এর জন্য অ্যানালাইসিস পোরশন ওই সিকোয়েন্স অফ ফাংশন, হ্যাঁ সিরিজ অফ ফাংশন আছে, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, রিমান ইন্টিগ্রেশন, তারপরে তোমার ইমপ্রপার ইন্টিগ্রেশন, স্পেশালি বিটা গামা ফাংশন, পাওয়ার সিরিজ, ফুরিয়ার সিরিজ আছে। আমি করাবো এটা। হ্যাঁ স্যার ওই পোরশনটা স্যার কিভাবে কি? ওটা আমি করিয়ে দেবো, আচ্ছা যেমন আমি বাকিগুলো করে দিয়েছি ওরকম করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা এবং ওর এমসিকিউ দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। এমসিকিউ আগে দেবো, তারপরে করাবো। এমসিকিউটা আগে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার বলছিলাম যে বলো। হ্যালো হ্যাঁ বলো শুনছি, বলো। বলছিলাম যে ভেক্টর অ্যালজেব্রা এন্ড অ্যানালাইসিসের উপরে কি কোনো টেস্ট আছে? ভেক্টর অ্যালজেব্রার উপরে আগের নোটটা দেওয়া আছে, টেস্ট এখনো অব্দি দিইনি। তবে আজকের যে 60 নম্বরের টেস্টটা আজকের যে 60 নম্বরের টেস্ট, সেখানে কিছু প্রশ্ন আমি জাস্ট দিয়েছি, আর ওটার আগে এমসিকিউ দেবো। তারপরে আমি ভেক্টর অ্যানালিসিস যেটা আছে, অ্যানালিসিসটা আমি লাইভে করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কিছু কারোর বলার আছে? স্যার আমি একটা বলবো। বলো। আমার আগে কেউ একজন এটা বললো যে ওই চ্যাপ্টার ধরে একটা ভিডিও বানাতে সিলেবাসের, যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি। এইটা স্যার একটু বানাবেন। আর ওই 9-10 এর আলাদা একটা ভিডিও আর 10-11 এর আলাদা মানে ভিডিও। 11-12 এর আলাদা একটা ভিডিও, ঠিক আছে। তুমি আছো কেমন? চলছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, কোথায় আছো এখন? আচ্ছা বাড়িতে পড়ছি। আচ্ছা ঠিক আছে। আর কিছু? আর কারো কিছু বলার আছে? যদি না থাকে ক্লোজ করব। আজ কাল সকালে সামনের সপ্তাহের শিডিউলটা দিয়ে দিচ্ছি। সামনের সপ্তাহে বেশ কিছু ভালো ভালো টেস্ট আছে, দিতে পারবে। আর একটা ডেট আমি ওই যে 35টা না 25টা কোশ্চেন বাদ আছে ওটা করানোর একটা ডেট দিয়ে দেবো। হ্যাঁ নমিতা কিছু বলবে নাকি? স্যার আমি বলছিলাম যে ওই সেন্টার অরবিটে আপনি যে পিডিএফটা ওপেন করলেন ওটা প্র্যাকটিস ব্যাচে দিয়ে দেন। আমি কোথায় কোন একটা ব্যাচে দিয়েছি, এবার কোথায় দিয়েছি আমারও এই মুহূর্তে ঠিক মনে নেই। আমি যেটা ওটা না ওটা আমি ইয়েতে দিয়েছি, মক ব্যাচে দিয়েছি, যাতে সবাই পায় সম্ভবত। ঠিক আছে, ওই ওই ঠিক আছে স্যার, ওই পিডিএফটা পাচ্ছি না সেই জন্য। তাই তাহলে তুমি আরেকবার আমাকে ইয়ে করো, আমি দেখে বলে দেবো। ঠিক আছে, তোমরা ওই নোটিফিকেশন অপশনটা অন রাখবে, তাহলে দেখবে সবগুলো চলে আসে, কোথায় কি আপডেট হয়েছে চলে আসে। ঠিক আছে আস্তে। আর কিছু? না স্যার ঠিক আছে। আর কেউ কিছু বলবে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি মানে আপনি অন্তত মাসে হোক, মানে ধরুন এই এখন একটা এরকম একটা সেশন করালেন যেখানে আমাদের কথাবার্তা মানে একটু মানে শুনলেন আর কি। তো এইরকম দেখা গেল
এক মাস পরে না, 1 মাস লাগবে না, 1 মাস লাগবে না। সামনের সপ্তাহটা বাদ দিলে আমি ওই ডাইনামিক্স এর নোটগুলো রেডি করছি বলে আমি টাইম বের করতে পারছি না। সামনের সপ্তাহটা বাদ দিলে তার পরের সপ্তাহ থেকে আমি শিডিউলটাকে একটু অন্যভাবে করছি। টমাস যেহেতু সোমবার, এই মঙ্গলবার আর মনে হয় বুধবার না বৃহস্পতিবার ক্লাস নেয়, আমি সোমবারের ক্লাসটা রাখছি ইন্টারাকশন পারপাস, তোমরা কথাও বলতে পারবে, সাথে আমি 15টা করে কোশ্চেন লাইভে করাবো, সব ব্যাচ থাকবে সেটাতে। সোমবারে একটা সেশনই আমি রাখছি এর জন্য। বুধবার রাখছি শুধু ডাইনামিক্সের থিওরিটিক্যাল ব্যাচের ক্লাস, শুক্রবার রাখছি একটা টপিক ধরে প্র্যাকটিস ব্যাচের ক্লাস, আর শনিবারও একটা প্র্যাকটিস ব্যাচের ক্লাস, আর রবিবার দিন আবার একটা টপিক ধরে ক্লাস। সোমবার এই সোমবারটি বাদে কালকেও ক্লাস নেব যেহেতু বলে দিয়েছি, আমি আর করছি না। তারপরের সোমবার থেকে একটা করে ক্লাস এরকম হবে, ঠিক আছে? এতটা সময় হয়তো কথা বলবো, এতটা সময় কথা বলবো না, 15 মিনিট কথা বলে একটা ওটা 15-20 কোশ্চেন করানো হবে। ওটা মানে ওটা লাইভে উত্তর দেবে তোমরা, একটু তাড়াতাড়ি হবে। আমি এই কালকের সোমবারটি হবে না, পরের সোমবার থেকে ওটা হবে, ঠিক আছে? আর কিছু এটা না করলে কনফিডেন্সটা বাড়বে না। সুকান্ত পাল, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিকঠাক চলছে পড়াশোনা? হ্যাঁ স্যার, চেষ্টা করছি, তো দেখা যাক কি হয়। ঠিক আছে। আর কোনো কিছু সাজেশন? সাজেশন স্যার, মানে যা নোটস দিচ্ছেন এগুলোই উদ্ধার করতে করতে সময় লাগছে প্রচুর। তো এত জিনিস, আমাদের তো অনেকটা গ্যাপ হয়ে গেছে, মানে আমরা অনেক আগে বেশি পাস করেছি, তারপরে তার পরীক্ষা হয়নি। চেষ্টা করছি স্যার, আপনার নোটস গুলোই পড়ছি, আর অন্য কিছু বেশি পড়িনি। ঠিক আছে, পড়লে হবে, ঠিক আছে। আর কিছু বলার আছে কারোর, না আজকের মতো ছাড়বো? কিছু বলবে আর কেউ? তাহলে আজকের মতো ক্লোজ করছি, ঠিক আছে।